আমরা শুরু করি। আমাদের আজকে যেই টপিকটা দেখার প্ল্যান করছি আমরা, ফোর্স স্মল ওয়েটস উইথ ওয়েট কনস্ট্রেইনটস। আমরা এর আগে যেই লেকচার গুলা দেখেছি, আমরা কিভাবে ওয়েট গুলাকে ছোট করতে পারি, প্রথম লেকচারটা ছিল। তারপরে আমরা হচ্ছে আহ, আমাদের অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কিভাবে করতে পারি, আমরা ওয়েট রেগুলারাইজেশন এবং অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন কিভাবে করতে পারি সেগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম এর আগের দুই লেকচারে। আজকে যেটা দেখবো আসলে আমরা ওয়েট গুলাকে একটা সার্টেন লেভেলের মধ্যে কিভাবে নিয়ে আসতে পারি, এইটা নিয়ে ডিটেলস আজকে কথাবার্তা বলবো। আমরা মূলত দেখছিলাম বেটার ডিপ লার্নিং, মূলত আমাদের অ্যাডভান্স ডিপ লার্নিং স্ট্র্যাটেজির মধ্যে আমরা জেনারেলাইজেশন কত ভালো করা যেতে পারে, বেটার জেনারেলাইজেশনের মধ্যে যে জিনিসগুলো দেখছিলাম আমরা, ওয়েট কে কিভাবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে পারি সেটা নিয়ে এখন কথা বলবো। কিন্তু আগের দুই লেকচারে আমরা মূলত একটু দেখাই আপনাদের। এখানে চ্যাপ্টার 13 যেটা ছিল ওয়েট রেগুলারাইজেশন, মানে ওয়েট কে কিভাবে ছোট অবস্থায় আমরা ইউজ করতে পারি, যেমন এখানে L1 L2 রেগুলারাইজেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। লাস্ট লেকচারে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাক্টিভিটি রেগুলারাইজেশন। আমরা নোডের আউটপুট গুলাকে কিভাবে আসলে ইনঅ্যাক্টিভ করতে পারি, যে ফিচার গুলো দরকার নেই সেটা নিয়ে, এটা নিয়ে ডিটেলস কথা হয়েছে লাস্ট লেকচারে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা ওয়েট কে কিভাবে আমরা স্মল আকারে রাখতে পারি, এবং স্পেশালি আগে যে লেকচার গুলো ছিল সেই লেকচারে আমরা কিন্তু ওয়েট গুলাকে কিভাবে ছোট অবস্থায় রাখতে পারি, খুব বড় যেন না হয় সেই প্ল্যান করছিলাম। কিন্তু ওইখানে কিন্তু ওয়েট গুলাকে ফোর্স করে একেবারে ছোট করে ফেলা হচ্ছিল তা কিন্তু না। আমরা এখানে যেটা করব সেটা ফোর্সফুলি ওয়েট গুলাকে ছোট করব। দেখেন আমাদের যে প্রবলেমটা রেগুলারাইজেশনের যে বিষয়, যে আমরা ওয়েট গুলাকে L1 L2 ইউজ করে হয় ছোট করি, না হলে জিরোর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করি, না হলে জিরোতে কনভার্ট করে ফেলি অনেক ক্ষেত্রেই। কিন্তু কোন একটা সার্টেইন রেঞ্জের মধ্যে যে রাখবো সেরকম কিন্তু কোনো অপশন ছিল না। তো সেইটা কিভাবে করতে পারি এটা নিয়ে আজকে ডিটেলস এখানে কথা বলতে চাই। তো আমি একটু দেখাই আপনাদের। আমি আপনাদের বোঝার জন্য কিছু জিনিস একটু রিডিং দিব, সুবিধা হয় যেন বুঝতে। আনলাইক ওয়েট রেগুলারাইজেশন, আমরা কিন্তু ওয়েট রেগুলারাইজেশন নিয়ে কাজ করেছি এবং ওয়েট রেগুলারাইজেশনে L1 L2 রেগুলারাইজেশন করেছি। সেখানে ওয়েট গুলাকে আমরা আহ, একটা সার্টেইন লেভেলের ওপরে যেন না যেতে পারে সেরকম কিন্তু কিছু করি নাই। আমরা ওয়েট গুলাকে ছোট করেছিলাম, ঠিক আছে। আনলাইক ওয়েট রেগুলারাইজেশন, এ ওয়েট কনস্ট্রেইন্ট, দেখেন দুইটা জিনিস কিন্তু আলাদা, একটা হচ্ছে ওয়েট রেগুলারাইজেশন আর একটা হচ্ছে ওয়েট কনস্ট্রেইন্ট। আমরা যেটা এখন দেখছি এটা ওয়েট কনস্ট্রেইন্ট। ওয়েট কনস্ট্রেইন্ট মানে হচ্ছে একটা সার্টেন রেঞ্জের মধ্যে রাখবো, আর ওয়েট রেগুলারাইজেশন মানে হচ্ছে আমরা ওয়েটটাকে ছোট অবস্থায় রাখতে চাই, কিন্তু কোন লেভেলের মধ্যে রাখবো সেটা কিন্তু আসলে বলা ছিল না রেগুলারাইজেশনে। আর ওয়েট কনস্ট্রেইন্ট হচ্ছে একটা লেভেলের মধ্যে রাখবো, যদি না থাকে তাহলে ফোর্সলি ছোট করে ফেলবো, যেটা নিয়ে এখনকার চ্যাপ্টার। ওটাই বলছে এ ওয়েট কনস্ট্রেইন্ট ইজ এ ট্রিগার দ্যাট চেকস দ্য সাইজ অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ওয়েটস। ওয়েট কনস্ট্রেইন্টে আমরা কিন্তু হচ্ছে ওয়েটের ম্যাগনিটিউড কে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখি। এইটা যদি আহ, বড় হয়ে যায় আমরা যে রেঞ্জটা দিব সেই রেঞ্জের মধ্যে কিন্তু হচ্ছে এটা থাকবে। কিন্তু যেটা রেগুলারাইজেশনে ছিল না, রেগুলেশনে অ্যাজ ইট ইজ আমরা কিন্তু আহ, আহ, খুব যেন বড় ওয়েট না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতাম, আস্তে আস্তে সেটা কমতো বাড়তো। কিন্তু ওয়েট কনস্ট্রেইনটে আমরা একটা ফিক্সড রেঞ্জের মধ্যে সেটাকে রাখার চেষ্টা করবো। অ্যান্ড স্কেল দেম, মানে আমরা সেটা চেক করবো যে ম্যাগনিটিউডটা, ওয়েটের ম্যাগনিটিউড কত বড়। যদি একটা রেঞ্জের বেশি থাকে তাহলে সেগুলোকে স্কেল করব, সো দ্যাট দে আর অল বিলো এ প্রিডিফাইন্ড থ্রেশহোল্ড, একটা থ্রেশহোল্ডের মধ্যে যেন থাকে। এইটাই হচ্ছে আসলে ওয়েট কনস্ট্রেইন্ট এবং ওয়েট রেগুলারাইজেশনের মধ্যে পার্থক্য, যেটা বুঝলাম। L1 L2 রেগুলারাইজেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ওয়েট গুলাকে এমন ভাবে ডিটারমাইন করি যেন এটা জিরো বা জিরোর কাছাকাছি যায়। কিন্তু আমরা কিন্তু ওয়েট গুলা কোনো রেঞ্জ ডিটারমাইন করি না যে এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে। যেটা আমরা করতে পারি ওয়েট কনস্ট্রেইন্টের মধ্যে, ওয়েট কনস্ট্রেইন্টে আমরা এটাকে ফোর্স করে একটা লেভেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। ওটা নিয়ে মূলত এই চ্যাপ্টার। The constraint is forces weight to be small and can be used instead of weight decay. আমরা
কনস্ট্রেইন্টের মাধ্যমে যেটা করতে পারি ওই লেভেলের মধ্যেই থাকতে হবে, ঠিক আছে, যেন আমাদের আসলে কাজগুলো অনেক সুবিধা হয়। এবং এই ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে যে ওয়েটকে যদি আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা লার্নিং রেটকেও বাড়িয়ে দিতে পারবো। সাধারণত আমাদের নর্মাল কনসেপ্ট কি? নর্মাল কনসেপ্ট হচ্ছে যে আমাদের প্রবলেমের কমপ্লেক্সিটি যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লার্নিং রেট কিন্তু কমিয়ে ফেলি। লার্নিং রেট কমিয়ে ফেললে কিন্তু আমাদের টাইম একটা বড় ফ্যাক্ট, সময় অনেক বেশি লেগে যাবে। তো যদি আমরা ওয়েট কনস্ট্রেইন্ট মেনটেন করতে পারি বা একটা সার্টেন লেভেলের মধ্যে ওয়েট গুলাকে রাখতে পারি, তাহলে লার্নিং রেট কিন্তু বাড়িয়ে দিতে পারবো, ঠিক আছে। যদিও লার্নিং রেটটা ডিপেন্ড করে, এটা ভ্যারি করে আসলে প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে, এটা একটা টিউনেবল প্যারামিটার। তারপরে এটা একটা কমন ম্যাটার যে আমরা ওয়েট কনস্ট্রেইন্ট ইউজ করলে সাধারণত লার্নিং রেটটা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িয়ে ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা এখানে দুইটা বিষয় নিয়ে কথা বলছি। একটা হচ্ছে যে ওয়েট রেগুলারাইজেশন, যেটা এর আগে আমরা দেখে আসছি L1 L2 রেগুলারাইজেশন, যেখানে ওয়েট গুলাকে ইন্ডিভিজুয়ালি জিরো বা জিরোর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আর ওয়েট কনস্ট্রেইন্ট হচ্ছে এমন একটা ব্যারিয়ার, যেই ব্যারিয়ারের উপরে যদি ওয়েট চলে যায়, ওয়েটটাকে ফোর্সলি ছোট করে ফেলা হয়। দুইটা জিনিস কিন্তু আলাদা, বাট কনসেপ্ট কিন্তু কাছাকাছি, যে ওয়েট গুলোকে আমরা ছোট রাখি। এবং ওয়েট ছোট রাখলে কি হবে? ওয়েট ছোট রাখলে আমাদের রেগুলারাইজেশন ইফেক্টটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, এবং আলটিমেটলি ওভারফিটিং কমবে। ওভারফিটিং কমলে জেনারেলাইজেশন ইরোড করবে। এই কাজে আমরা ইউজ করতে চাই। তো এইখানে মূলত আমরা এই চ্যাপ্টারে যেগুলা দেখতে পাবো, ওয়েট কনস্ট্রেইন্ট সাচ অ্যাজ L2 নর্ম অ্যান্ড ম্যাক্সিমাম নর্ম, আমরা দেখবো এই জিনিসগুলো কিভাবে কাজ করে ওয়েট কনস্ট্রেইন্টের ক্ষেত্রে। ক্যান বি ইউজ টু ফোর্স নিউরাল নেটওয়ার্ক টু হ্যাভ স্মল ওয়েটস ডিউরিং ট্রেনিং। ট্রেনিং করার সময় ওয়েট গুলাকে ফোর্সলি ছোট করে ফেলা হয়। ওয়েট কনস্ট্রেইন্ট ক্যান ইমপ্রুভ জেনারেলাইজেশন, আমাদের জেনারেলাইজেশন ইফেক্টটাকে ইমপ্রুভ করে when used in conjunction with other regularization method like dropout। আমরা এর আগেই বলেছি যে আসলে এইখানে আমরা জেনারেলাইজেশন ইরোডটাকে কমানোর জন্য যে টেকনিক গুলো অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা টেকনিকই কিন্তু আসলে এককভাবেই এই কাজটাকে খুব ভালোভাবে করতে পারবে সেটা বলার সুযোগ খুব কম। আপনাকে এর মধ্যে থেকে মাল্টিপল টেকনিক অ্যাপ্লাই করে আসলে দেখতে হবে যে কোন কম্বিনেশনটা ভালো সাধারণত কাজ করতে পারে। তো ওইটাই বলছে যে ওয়েট কনস্ট্রেইন্ট ক্যান ইমপ্রুভ জেনারেলাইজেশন ওয়েস্ট হোয়েন ইউজড ইন কনজাংশন উইথ আদার রেগুলারাইজেশন মেথড লাইক ড্রপ আউট। আপনি যদি ড্রপ আউট কিন্তু একটা আসলে রেগুলারাইজেশনের টেকনিক, যেটা দিয়ে আমরা জেনারেলাইজেশন কমাইতে পারি। তো ড্রপ আউটের সাথে আপনি যদি ওয়েট কনস্ট্রেইন্ট ইউজ করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো ফল নিয়ে আসতে পারে। তো যাই হোক, আমরা আসলে কি করতে যাচ্ছি? ওয়েট কনস্ট্রেইন্ট মেনটেন করতে যাচ্ছি যেন একটা সার্টেন লেভেলের উপরে ওয়েট না যায়। উদ্দেশ্য একটাই, ওয়েটটাকে মিনিমাম রাখ। তো সেইটা কি করতে পারি সেটা নিয়ে মূলত আজকের এই আলোচনা। দেখেন, আমি কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করব, মানে এখানেই আছে, একটু বলি। এ প্রবলেম ইজ ইউজিং এ প্যালান্টি ইজ দ্যাট, আমরা যে প্যালান্টি গুলো ইউজ করলাম এর আগে L1 L2 এর ক্ষেত্রে, রেগুলারাইজেশন L1 L2 রেগুলারাইজেশনের ক্ষেত্রে আমরা কিন্তু প্যালান্টি অ্যাড করেছিলাম। প্যালান্টি অ্যাড করেছিলাম যেন ইরোডটা খুব ছোট হয়ে না যায়। ইরোড যদি ছোট হয়ে আহ, আহ, না যায়, আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ওয়েট কিন্তু আসলে বড় হতে পারবে না, একবারে বড় জাম্প দিতে পারবে না। তো সেইটাই আমরা করেছিলাম। এ প্রবলেম ইজ ইউজিং এ প্যারান্টি ইজ দ্যাট অলদো ইট ডাজ এনকারেজ দ্য নেটওয়ার্ক টুয়ার্ড স্মলার ওয়েটস। আমরা যে L1 L2 রেগুলারাইজেশন ইউজ করেছিলাম প্যারান্টি, প্যারান্টি টার্ম ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েট ছোটতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এটা আসলে ওয়েটকে ফোর্সলি ছোট করে না, জাস্ট কিছু ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশন দিয়ে আমরা সেটাকে কমানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা এই ওয়েট কনস্ট্রেইন্ট দিয়ে যেটা করবো, সেটা ফোর্সলি ছোট করে ফেলবো। A neural network trained with weight regularization penalty may still allow large weight। এই কারণেই বলছে যে আমরা L1 L2 ইউজ করলেও যে ওয়েট বড় হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ছোট হবে, হওয়ার প্রবাবিলিটি আছে, বেশি আছে, কিন্তু বড় ওয়েটও থেকে যেতে পারে আমরা যদি L1 L2 রেগুলারাইজেশন ইউজ করি। কারণ ওখানে তো কোনো বার দেওয়া নাই যে এই বারের উপরে যাওয়া যাবে না। কিন্তু যদি হচ্ছে আমরা ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু বার দেওয়া থাকবে, ওই বারের উপরে যেতেই পারবে না। ওটাই বলছে এই নেটওয়ার্ক trained with weight regularization parameter, that means L1 L2 আমরা যদি ইউজ করি, may still allow large weight in some cases, very large weight, কোনো কোনো ক্ষেত্রে ওয়েট লার্জ হয়ে যেতে পারে। ওয়েট লার্জ হলে তো প্রবলেম,
অ্যারাইজ করবেই, তাই না? ওটা এখানে বলছে an alternative solution to using a penalty for the size of network weight is to use a weight constraint. এই যে এখানে যে প্রবলেমটা বলছে রেগুলারাইজেশনে L1 L2 রেগুলারাইজেশনে যে প্রবলেমটা, যে কোনো কোনো ক্ষেত্রে ওয়েট লার্জ হতে পারে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার পদ্ধতি কি? An alternative solution to use a penalty of the size of the network weights is to use a weight constraint. আমরা যদি ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করি তাহলে কনস্ট্রেন্টের উপরে আসলে যাবে না, সেটাকে কিন্তু আমরা হিসাবের মধ্যে ফেলতে পারি। A weight constraint is an update of the network that check the size of the weights, their vector norm, and if the size exceed a predefined limit, the weights are rescaled so that the size is below the limit between a range. Weight constraint হচ্ছে যদি কোনো কারণে ওয়েট বেড়ে যায়, সেটাকে একটা সার্টেন লেভেলের মধ্যে আমরা রেখে দেবো। আমরা একটা ভেক্টর নর্ম ইউজ করে সেই লেভেল যত উপরে চলে যায় সেটাকে আমরা ছোট করে একটা রেঞ্জের মধ্যে রেখে দেবো, তাহলে কোনো ক্রমে কিন্তু ওয়েট বাড়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এইটা কিন্তু একটা খুব ভালো ওয়ে হতে পারে। আমাদের L1 L2 রেগুলারাইজেশনের গ্যারান্টি নাই যে ওয়েট বড় হবে না, ছোট থাকবে, এটা আশা করা যায়, কিন্তু ওইরকম গ্যারান্টি নাই। যেহেতু আমরা আসলে ফোর্সলি কোনো থ্রেশহোল্ড দিয়ে বার দিচ্ছি না যে এর বাইরে যাওয়া যাবে না, কিন্তু ওয়েট কনস্ট্রেইনটে আমরা কিন্তু সেটা মেনটেন করতে পারবো, একটা ফোর্সলি বার দিতে পারবো, একটা থ্রেশহোল্ড মেনটেন করতে পারবো যার উপরে আসলে যাওয়া যাবে না। ঠিক আছে, তো ওইটা কিভাবে হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করবো। হাউ টু ইউজ এ ওয়েট কনস্ট্রেইন্ট, একটা ওয়েট কনস্ট্রেইন্ট কিভাবে ইউজ করা যায়? A constraint is enforced on each node within a layer. প্রত্যেকটা নোডেই, প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা নোডে আমরা কিন্তু ইউজ করতে পারি। All nodes within the layer use the same constraint and open multiple hidden layer within the same network will use the same constraint. Okay? এটা হতে পারে। এইখানে কিভাবে করা যেতে পারে তার কিছু এক্সাম্পল দিচ্ছে। Some examples of constraint that could be used include, কি হতে পারে, যেমন দেখেন, force the vector norm to be 1. ভেক্টর নর্মটা কি, বা ইউনিট নর্ম ওয়ান কিভাবে হতে পারে? আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, এখানে একটা সিম্পল এক্সাম্পল লিখে রাখছি, দেখেন ইউনিট নর্ম আমরা এটা জানি, তারপরেও এর আগে বহুবার দেখছি, খুব সিম্পল জিনিস। ইউনিট নর্মটা কি? এই ইউনিট নর্ম মিনস এ ভেক্টর হ্যাজ এ লেন্থ ইকুয়াল টু 1। ধরেন এটা একটা ভেক্টর, ওয়েটের ভেক্টর, এই ভেক্টরের ইউনিট নর্মটা আমরা কি বের করব? L2 নর্ম যদি ইউজ করি তাহলে হচ্ছে এই যে W1 স্কয়ার W2 স্কয়ার W স্কয়ার √1। এটা করলে কি হবে? এটা একটা ভ্যালু থাকবে, যদি 1 হয় তাহলে এটা হচ্ছে ইউনিট নর্ম আমরা বলতে পারবো। এই ভেক্টরটা হচ্ছে ইউনিট নর্ম ভেক্টর। ওকে, তো আমরা এই ওয়েট গুলার যদি এই এই ক্যালকুলেশন করে যদি 1 পাই তাহলে আমরা বলবো ইউনিট নর্মে আছে এটা। ঠিক আছে, কি হতে পারে একটা এক্সাম্পল বলি। এটা ধরেন একটা ওয়েট ভেক্টর, আমরা এটা যদি ইউনিট নর্ম ক্যালকুলেশন করি 5 আসছে। এটা কিন্তু যদি আমরা এখন বলি যে না আমরা হচ্ছে ইউনিট নর্মের মধ্যে মেনটেন করতে চাই, ইউনিট নর্ম মেনটেন করতে চাই, তাহলে ভ্যালু কিন্তু 1 হইতে হবে। তাহলে 1 হইতে হলে কি করতে হবে দেখেন, এটা এখন এই যে টু কনভার্ট ইট, এটা কিন্তু ইউনিট নর্ম না এই ভেক্টরটা। তাহলে টু কনভার্ট ইট ইনটু এ ইউনিট নর্ম ভেক্টর, ডিভাইড ইচ এলিমেন্ট বাই দ্য নর্ম। এখানে আমরা কি করলাম, যে 3 কে 5 দিয়ে ভাগ করলাম, 4 কে 5 দিয়ে ভাগ করলাম, এটা আসবে। এইটা কি এখন ইউনিট নর্ম? এই যে ইউনিট নর্ম চলে আসছে। তাহলে এখানে এখন বলবো যে এটা ইউনিট নর্ম। এভাবে কিন্তু আমরা মেনটেন করতে পারি। দেখেন আমাদের ওয়েট বেশি ছিল কিন্তু ওয়েটটাকে কমিয়ে অবস্থায় নিয়ে চলে আসলাম ইউনিট নর্মের মধ্যে, এটাকে ইউনিট নর্ম বলা হচ্ছে। ওকে, ইউনিট নর্ম আসলে কি কাজ করে দেখেন, এখানে সি হচ্ছে একটা কনস্ট্রেইন্ট, এটা যদি এটা যে 1 হইতেই হবে নট নেসেসারি, আপনি 1 এর জায়গায় 2 দিতে পারেন, 3 দিতে পারেন, তাহলে ওইভাবে সে মেনটেন করবে। কিন্তু ইউনিট নর্ম মানে হচ্ছে 1 এর মধ্যে থাকতে হবে। এখন সি হচ্ছে আসলে থ্রেশহোল্ড কনস্ট্রেইন্ট, এই কনস্ট্রেইন্টটা আপনার হাতে আছে, আপনি ইচ্ছা করলে চুজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে 1 দিতে পারেন, তাহলে ইউনিট নর্ম হবে। যদি 2 দিতে পারেন, 3 দিতে পারেন, 4 দিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি ওয়েট গুলা কনস্ট্রেইন্ট কোন লেভেলে লাগবে, এটা ভ্যারি করতে পারে প্রবলেমের উপরে। ওকে, যেটা বললাম আর কি, এটা 1 এর মধ্যে রাখছে। ঠিক আছে, এখন বলছি ডিফারেন্স ফ্রম L2 রেগুলারাইজেশন। আমরা L2 রেগুলারাইজেশনে কি করি? L1 এ অ্যাবসলিউট ভ্যালু ওয়েটের নিয়ে সামেশন করি, আর L2 তে আমরা হচ্ছে স্কোয়ার ওয়েট নিয়ে সামেশন করি। তো L2 এর সাথে ইউনিট নর্মের আসলে পার্থক্য কি? L2 রেগুলারাইজেশন কি করে? ইনকারেজ ওয়েজ টু বিকাম স্মল বাই অ্যাডিং এ প্যারান্ট টু দ্য লস। লসের সাথে একটা প্যারান্টি অ্যাড করা হয় যেন ওয়েটটা স্মল হয়ে যায়। আর ইউনিট নর্ম কনস্ট্রেন্ট কি হয়? ডিরেক্টলি ফোর্স দ্য ওয়েট ভেক্টর টু হ্যাভ এ নর্ম 1, যেটা আমরা দেখে আসলাম এখন। আমরা এমন ভাবে করবো 1 এর উপরে যাবেই না, কিন্তু L2 তে কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না।
এই ছোট করবে ঠিক আছে, কিন্তু এটা লেভেল কোন থ্রেশহোল্ডের মধ্যে থাকবে এটা কিন্তু কোথাও বলা নেই। তার মানে কিন্তু ওয়েট তো বেড়ে যেতেই পারে, এটা মাথায় রাখতে হবে। এটাতে কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না যে একটা সার্টেন লেভেলের মধ্যে ওয়েটটা থাকবে, কিন্তু ইউনিট নর্মে আমরা গ্যারান্টি পাচ্ছি একের মধ্যে থাকবে। আবার আমরা যদি এই এখানে ইউনিট নর্ম ইউজ না করে কনস্ট্যান্টের ভ্যালু হয়তো দিলাম 3, তাহলে 3 এর মধ্যে থাকবে, এটা কিন্তু গ্যারান্টি আমরা দিতে পারি। তো L2 রেগুলারাইজেশন ইজ এ সফট কনস্ট্রেইন্ট। L2 কিন্তু আসলে ছোট করে, কিন্তু কতর মধ্যে ছোট করবে সেটা বলা নাই, সেই জন্য বলা হচ্ছে সফট কনস্ট্রেইন্ট। কিন্তু এখানে ইউনিট নর্ম যেটা, বা আমরা যদি এরকম কোনো নর্ম ইউজ করি যে 1 না করে 2 3 4 5, সেটা কিন্তু হার্ড কনস্ট্রেইন্ট, ওটার উপরে যেতে পারবে না। দিস ইজ রেস্ট্রিকশন। এবং এইটা নিয়েই কথা বলা হচ্ছে যে আমরা ওয়েট গুলাকে এখন যেটা করবো সেটা হচ্ছে একটা সার্টেন রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করবো। এটাকে রাখতে পারলে ভালো, এক্সট্রা আপনি বেনিফিট পাবেন, যেটার জন্য আপনার কাজ করতে সুবিধা হবে। তো এইটাই আসলে বলার ছিল, যে হাউ টু ইউজ এ ওয়েট কনস্ট্রেইন্ট। আমরা আগে যেটা দেখেছিলাম L1 L2 রেগুলারাইজেশন, যেখানে আসলে একটা কনস্ট্রেইন্ট কোনো কিছু দেওয়া ছিল না বা থ্রেশহোল্ড দেওয়া ছিল না যে যার উপরে উঠবে। বাট আমরা যদি হচ্ছে ওয়েট কনস্ট্রেইন্ট ইউজ করি, তাহলে আমাদের এই লেভেলটা আমরা হচ্ছে মেনটেন করতে পারবো। ঠিক আছে, এই লেভেলটা আমরা মেনটেন করতে পারবো, যে হচ্ছে ওয়েট আসলে আমাদের ইউনিট নর্ম মেনটেন করবে না কোনো সার্টেন লেভেলের মধ্যে আমরা রাখতে চাই, এটা একটা ওয়ে হতে পারে। এটা হলো ইউনিট নর্ম একটা ওয়ে, 1 এর মধ্যে রাখা। লিমিট দ্য ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ভেক্টর নর্ম, যেটা বললাম যে আপনি 1 দিলেন, তো এটা হলো ইউনিট নর্ম। যদি আপনি মনে করেন 5 দিলেন, তাহলে এটা ম্যাক্সিমাম নর্ম, যে 5 এর উপরে যাবে না। 3 হতে পারে, 5 হতে পারে, এটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কি করতে চাচ্ছেন তার উপর। তার মানে এটা একটা অপশন হতে পারে ইউনিট নর্ম, অপশন হতে পারে ম্যাক্সিমাম নর্ম। আরেকটা অপশন এখানে আছে, সেটা হচ্ছে মিন ম্যাক্স রেঞ্জ। লিমিট দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ভেক্টর নর্ম। ভেক্টর নর্মের মিনিমাম ম্যাক্সিমাম সাইজ আপনি বলে দিতে পারেন, যে এইটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমামও কন্ট্রোল করতে পারেন। তার মানে আমরা 1 রাখতে পারি, যে কোনো একটা ভ্যালু থ্রেশহোল্ড দিতে পারি, আবার ইচ্ছা করলে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বলে দিতে পারি। সব ধরনের অপশন আছে। এটাই হচ্ছে আসলে কনস্ট্রেন্ট মেনটেন করা। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে, ইফ দ্য নর্ম এক্সিড দ্য স্পেসিফাইড রেঞ্জ অর লিমিট, যদি লিমিট এক্সিড করে যায়, the weights are rescaled or normalized such that their magnitude is below the specified parameter or within the specified range। যদি রেঞ্জের উপরে চলে যায় সেই রেঞ্জটাকে, তাহলে আমরা কিন্তু ওয়েট গুলাকে ছোট করে রেঞ্জের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। আমরা এক্সাম্পল দিয়ে কিন্তু সেটা বলার চেষ্টা করেছি, বললাম একটা এক্সাম্পল দিয়ে এখানে বলেছি। তবে এটি ইউনিট নর্মের ক্ষেত্রে, যদি আমাদের ম্যাক্সিমাম নর্ম হয় সেক্ষেত্রে বলে সেটা করবো, বা যদি মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা করতে পারি। ঠিক আছে, এই আর কি। এখন এইখানে যেটা বলছে যে টিপস অফ ইউজিং ওয়েট কনস্ট্রেন্ট, ওয়েট কনস্ট্রেন্ট আমরা কিভাবে কোথায় ইউজ করতে পারি তার কিছু টিপস বলছে। ইউজ উইথ অল নেটওয়ার্ক টাইপ, আমরা যে কোনো ধরনের নেটওয়ার্ক ইউজ করতে পারি, যেমন এমএলপি মাল্টিলেয়ার পার্সেপ্টর ইউজ করতে পারি। আমরা সিএনএন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এলএসটিএম সেখানে ইউজ করতে পারি, সব জায়গাতে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইটা ইউজ করার জায়গা, আমরা যেখানে ইউজ করব না কেন, সেই যে ডেটা সেট, যেটা ইনপুট ডেটা, সেই ডেটা সেটের উপরে আমরা যেন সেই ডেটা গুলাকে আসলে প্রি প্রসেস করে নিতে পারি। ডেটা গুলাকে যেন আমরা ডেটা সেটটাকে নর্মালাইজ বা স্ট্যান্ডার্ডাইজ এর মধ্যে নিয়ে আসি, করতে পারলে ভালো হয়। করতেই হবে নট নেসেসারি, করলে আপনার রেজাল্ট স্মুথ আসবে, এটা আশা করা যায়। ইউজ এ লার্জ লার্নিং রেট, যেটা বলছিলাম এর আগে। আমরা যদি দেখেন, আমরা হচ্ছে লার্নিং রেটটা ছোট করি কি কারণে, যেন ওয়েট একবারে বেশি না বাড়তে পারে। তা আপনি যদি ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করেন, তাহলে তো আপনি ওখানে একটা রেঞ্জ তৈরি করে ফেলছেন, বাড়লে তো ওয়েট কনস্ট্রেন্টই কমিয়ে দিবে, সেক্ষেত্রে আপনি কিন্তু লার্নিং রেটটা বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা ওয়ে। আমরা আগেই বলেছিলাম যে প্রবলেম যদি কমপ্লেক্স হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে লার্নিং রেটটাকে কমিয়ে দিই, যেন ধীরে ধীরে অ্যাডপ্ট করতে পারে, ওয়েট গুলো একবারে বাড়তে না পারে। আর আমরা যদি এখানে ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করি, তাহলে আমরা কিন্তু হচ্ছে একটা সার্টেন রেঞ্জের উপরে যেহেতু ওয়েট গুলো যেতে পারবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু লার্নিং রেট বাড়িয়ে দিলে সেই কাজগুলা করতে পারবো। মানে আগে যেটা ছিল, ওয়েট দ্রুত বেড়ে যাবে সেই কারণে আমরা লার্নিং রেট কমিয়ে রাখতাম। আর এখন যেহেতু ওয়েট একটা রেঞ্জের উপরে বাড়ার সম্ভাবনা নাই, মানে ওয়েট ছোট থাকবে এটা নিশ্চিত, ওয়েট কনস্ট্যান্ট ইউজ করে, সেক্ষেত্রে লার্নিং রেট বাড়িয়ে দিলে আমাদের
সমস্যা হওয়ার কথা না, তারপরে কিন্তু টেস্ট করে দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। তবে এখানে যে ট্রাই আদার কনস্ট্রেন্ট, আমরা এখানে তিনটা কথা বলেছি, একটা ইউনিট নর্ম, আর একটা হচ্ছে ম্যাক্স নর্ম, মানে আপনি হচ্ছে ওয়ান ইউজ করতে পারেন বা আপনার পছন্দ মতো থ্রেশহোল্ড দিতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি এই থ্রেশহোল্ডের মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ ডিফাইন করে দিতে পারেন যেন মিনিমাম এবং ম্যাক্সিমাম ঠিকঠাক থাকে। ওকে, এরপরে দেখেন ওয়েট কনস্ট্রেন্ট উইথ কেরাস এপিআই। আমরা হচ্ছে এটা কেরাসের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি, এখানে কিছু কথাবার্তা বলেছে। দেখেন, এই যে কার্নেল কনস্ট্রেন্ট আর্গুমেন্ট, এইটা দিয়ে কিন্তু আমরা ওয়েটের রেঞ্জটা ডিফাইন করে দিতে পারি। আরেকটা প্যারামিটার ইউজ করতে পারি বায়াস কনস্ট্রেইন্ট। বায়াস তো বোঝেনি, আমাদের যদি হচ্ছে ওয়েট এর সাথে মানে ওয়েট এবং ইনপুট যে গুণ হয়, সেই গুণের সাথে যদি আমরা বায়াস থাকে, সেই বায়াসকেও কিন্তু কনস্ট্রেন্ট মেনটেন করতে পারে। বায়াস এর আগে আপনাদের দেখিয়েছি যে আমাদের একটা সিঙ্গেল লোডের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের যে ইনপুট লাইন গুলো থাকবে, প্রত্যেকটা ইনপুট লাইনের সাথে তো ওয়েট থাকবে। আর যদি আমরা বায়াস ওখানে কিছু চিন্তা করি, তাহলে বায়াস কিন্তু ওর সাথে যোগ থাকবে, মানে আপনি কি বায়াস করতে চাচ্ছেন তাকে। তো এখানে আমাদের কনস্ট্রেন্টে শুধুমাত্র আমরা ওয়েটের সাথে যুক্ত করবো এটা নাও হইতে পারে, আমরা ওয়েটের সাথে কিন্তু বায়াসের কনস্ট্রেন্টও মেনটেন করতে পারি। তো ওয়েটের কনস্ট্রেন্ট মেনটেন করতে হলে আমাদের কার্নেল কনস্ট্রেন্ট এই প্যারামিটারটা ইউজ করতে হবে, আর বায়াসে ইউজ করতে হলে বায়াস কনস্ট্রেন্ট ইউজ করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি সেটা, ওয়েট কনস্ট্রেন্টই হোক আর বায়াস কনস্ট্রেন্টই হোক, আমরা আহ দেখেন ইউনিট নর্ম থেকে শুরু করে। এই যে ইউনিট নর্ম হচ্ছে টু ফোর্স দ্য ওয়েট টু হ্যাভ এ ম্যাগনিটিউড অফ 1.0। মানে আমাদের ম্যাগনিটিউড যদি ওয়ান এর মধ্যে থাকে, ওয়ানের নট অনলি ওয়ানের মধ্যে, ওয়ানই হতে হবে। মানে যেভাবে ওয়েট মেজার হবে, মানে এখানে আমরা যেটা ক্যালকুলেশন করলাম, দেখেন কি ছিল, এখানে ছিল হচ্ছে এই যে 3/4, এইটার নর্ম ছিল 5, আমরা এটাকে এমন ভাবে কনভার্ট করলাম নর্ম 1-এ চলে আসলো। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই ইউনিট নর্ম যদি আমরা মেনটেন করি, তাহলে সবগুলো ওয়েটের যে স্কোয়ার সামেশন রুট ওভার করে এটা যেন ওয়ান হয়, এটা মেনটেন করা, যদি এটা করতে চাই তাহলে ইউনিট নর্ম হবে। ম্যাক্সিমাম নর্ম কি, এই যে ম্যাক্স নর্ম, টু ফোর্স দ্য ওয়েট টু হ্যাভ এ ম্যাগনিটিউড অ্যাট অর বিলো এ গিভেন লিমিট। আপনি এখানে যদি 5 দেন, তাহলে এমন ভাবে করবে যেন 5 এর মধ্যে থাকে, 5ই হতে হবে, নট নেসেসারি 5 এর উপরে যেন না যায়, 5 অথবা 5 এর নিচে থাকবে। তাহলে একটা হচ্ছে ইউনিট নর্ম, একটা হচ্ছে ম্যাক্স নর্ম। নন নেগেটিভ নর্ম, টু ফোর্স ওয়েট টু হ্যাভ এ পজিটিভ ম্যাগনিটিউড। যদি আপনি মনে করেন যে আপনার ওয়েট গুলাকে আপনি কোনো সময় নেগেটিভের মধ্যে নিয়ে আসবেন না, তাহলে আপনি নন নেগেটিভ যদি আপনি করেন, তাহলে সেটা কিন্তু সবসময় পজিটিভ থাকবে। আর মিন ম্যাক্স নর্ম হচ্ছে টু ফোর্স ওয়েট টু হ্যাভ এ ম্যাগনিটিউড বিটুইন এ রেঞ্জ। আপনি যদি মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে কিছু একটা রাখতে চান, তাহলে আপনার মিন ম্যাক্স নর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি দেখেন, আমরা এই কেরাসে কিভাবে ওয়েট কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে আমরা যদি ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করতে চাই, তাহলে কার্নেল কনস্ট্রেন্ট আর্গুমেন্ট ইউজ করব। আর বায়াসেও যদি ইউজ করতে চাই আমরা করতে পারি, বায়াস করতে হবে নট নেসেসারি, যদি আপনি করতে চান করতে পারেন। বায়াস হচ্ছে আপনি ইচ্ছাকৃত ভাবে নোট গুলাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বায়াস করতে পারেন, সেটা তো যেটাই হোক না কেন, কার্নেল কনস্ট্রেন্ট হতে পারে বা বায়াস কনস্ট্রেন্ট হতে পারে। তো আমরা আবার এলএসটিএম এ যে রেকারেন্ট কনস্ট্রেন্টও দেখতে পাবো, যেটাই হোক না কেন। তো আমরা এই চারটা অপশন আছে ক্লাস আমরা করতে পারি। ইউনিট নর্ম, যেটা হবে নর্মটা ওয়ান এর মধ্যে যেন থাকে, ওয়ান এর মধ্যে না, ওয়ানই হতে হবে আর কি, এক্স্যাক্টলি ওয়ান হতে হবে, ছোট না বড় না, ওয়ানই হতে হবে। ম্যাক্স নর্ম হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম নর্মের মধ্যে থাকতে হবে, এর বড় হওয়ার সুযোগ নেই। নন নেগেটিভ নর্ম মানে হচ্ছে নেগেটিভ ভ্যালু হওয়া যাবে না, পজিটিভ ভ্যালু হতে হবে। আর মিন ম্যাক্স নর্ম মানে হচ্ছে টু ফোর্স দ্য ওয়েট টু হ্যাভ এ ম্যাগনিটিউড বিটুইন রেঞ্জ, মিনিমাম এবং ম্যাক্সিমাম এর মধ্যে এটা থাকবে। ঠিক আছে, যেমন এই যে ম্যাক্সিমাম 3.0 করা আছে, আলটিমেটলি কিন্তু এইটা আমরা যেভাবে এখানে ক্যালকুলেশন করে নর্ম বের করলাম, এটা কিন্তু 3 এর মধ্যে হতে হবে, নাহলে সে ছোট করে ফেলবে। এখন আমরা কিন্তু ওয়েট কনস্ট্রেন্ট লেয়ারের মধ্যে ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে যেটা ছিল এটা কিন্তু হচ্ছে কমনলি ইউজ করা। ঠিক আছে, এটা একেবারে শুরুতে আপনি ইউজ করতে পারেন। এই যে দ্য কনস্ট্রেন্ট আর স্পেসিফাইড পার লেয়ার, আমরা কিন্তু প্রত্যেকটা লেয়ারে কিন্তু কনস্ট্রেন্ট ইউজ করতে পারি, বাট অ্যাপ্লাইড এন্ড ইম্পোজড পার নোড উইথিন এ লেয়ার। আমরা লেয়ারেও ইম্পোজ করতে পারি, আবার প্রত্যেকটা নোডের ক্ষেত্রেও ইম্পোজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কমনলি ইউজ করার জন্য। আর যদি আমরা লেয়ার ইউজ করি, এটা এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড। ঠিক আছে, আর ওপরেরটা হচ্ছে
এটা আপনি একবারে উপরে লিখেছেন, সবার জন্য একটা কমন কিছু ইউজ করতে চাচ্ছেন সেই কারণে। আর ওয়েট কনস্ট্রেন্ট ইন লেয়ার মানে প্রত্যেকটা লেয়ারে আপনি যদি ওয়েট কনস্ট্রেন্ট মেনটেন করতে চান, তাহলে এখানে কিভাবে করতে পারেন সেটা এখন দেখানো হচ্ছে। তো আলটিমেটলি এটাই বেশি ব্যবহার হয়, লেয়ার ওয়াইজই বেশি ব্যবহার হয়। যেমন মাল্টি লেয়ার পারসেপ্টরের ক্ষেত্রে ওয়েট কনস্ট্রেন্ট কিভাবে ইউজ করবেন, এই যে ম্যাক্স নর্ম, এই যে ডেন্স একটা মিডল লেয়ারের মধ্যে 32 এটার নাম্বার অফ নোড, এই যে কার্নেল কনস্ট্রেন্ট, ওয়েট গুলার ম্যাক্সিমাম নর্ম হবে 3। আমরা এই যে নর্ম ক্যালকুলেশন যেভাবে করছি, এই ক্যালকুলেশন হবে এটা 3, 3-র উপরে যাবে না। ওকে, ম্যাক্স নর্ম বলা আছে, 3-র উপরে যাবে না, 3 নিচে বা 3 হবে। বায়াস কনস্ট্রেন্ট যদি ইউজ করতে চান তাহলে ম্যাক্স নর্ম 3, এখানে 1 দিলে 1 হবে। আর যদি ইউনিট নর্ম করতে চান তাহলে ইউনিট নর্ম লিখতে হবে। 3-র উপরে কার্নেলও যাবে না, মানে কার্নেল কনস্ট্রেন্টও যাবে না, মানে ওয়েটও যাবে না, বায়াসও যাবে না, লেয়ার ওয়াইজ এটা। আর সিএনএন এর ক্ষেত্রে যদি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে করতে চান, এই যে কনভল 2D 32 ফিচার ম্যাপ, 3 3 মাস্ক, কার্নেল কনস্ট্রেন্ট ম্যাক্স নর্ম, আর বায়াস কনস্ট্রেন্ট এই যে ম্যাক্স নর্ম 3 ঠিক আছে। আরএনএন এর ক্ষেত্রে যদি আপনি করতে চান রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে, তাহলে যে এলএসটিএম, কার্নেল কনস্ট্রেন্ট ম্যাক্সিমাম 3, রিকারেন্ট কনস্ট্রেন্ট ম্যাক্সিমাম 3, বায়াস কনস্ট্রেন্ট ম্যাক্সিমাম 3। মানে নতুন একটা জিনিস হচ্ছে রিকারেন্ট কনস্ট্রেন্ট, যেটা আমরা জানি যে আরএনএন সরি এলএসটিএম স্ট্রাকচারের মধ্যেই রিকারেন্ট টার্ম আছে। তো রিকারেন্ট কনস্ট্রেন্ট যদি আপনি সেখানে ইউজ করতে চান তাহলে ম্যাক্সিমাম ইউজ করতে। এই ছিল আমাদের, প্রথমে আমরা যেটা বললাম, প্রথমে আমরা ওয়েট কনস্ট্রেন্ট কি, কিভাবে কাজ করতে পারে এক্সাম্পল দিয়ে সেটা বুঝিয়ে বলছি। এবং এটা আমাদের ওয়েট রেগুলারাইজেশনের থেকে ওয়েট কনস্ট্রেন্টের পার্থক্যটা কি সেটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরে এটা আমরা কেরাসের ক্ষেত্রে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে কথা বলেছি। এখন আমরা যেটা দেখবো সেটা কেস স্টাডি দেখার চেষ্টা করবো। একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে এখানে মেক মুন ডেটা সেট ইউজ করা হচ্ছে। এখানে নাম্বার অফ স্যাম্পল হচ্ছে 100। ইচ্ছা করে 100 নেওয়া হচ্ছে যেন এটাকে আমরা ওভারফিট করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওভারফিট থেকে আমরা কিভাবে আমার মডেলটাকে রক্ষা করবো, রেগুলারাইজেশন ডিফেক্টটাকে কমাবো, ইররটাকে কমাবো। তো এখানে 100টা স্যাম্পল নেওয়া হচ্ছে। এন মেক মুন ডেটা সেটের জন্য নয়েজ কিছু রাখা হচ্ছে 0.2, আর র্যান্ডম স্টেট 1, যেন এক জায়গা থেকে এটা সেট আপ হয়। তো আমরা যদি এটা রান করি এই কোডটা, এই যে এন স্যাম্পল 100, নয়েজ 0.2, র্যান্ডম স্টেট 1, তাহলে আসলে এই জিনিস দেখা যাবে। মানে এটা হচ্ছে ডেটা সেট, এটা কিন্তু কোনো স্ট্রেট লাইন দিয়ে সলভ করা সম্ভব না। এটা নন লিনিয়ার সেপারেবল প্রবলেম, এটা বাইনারি ক্লাসিফিকেশন, নন লিনিয়ার সেপারেবল প্রবলেম। আলটিমেটলি ইউ হ্যাভ টু ইউজ নন লিনিয়ার ক্লাসিফায়ার, এবং আমরা এখানে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন ইউজ করে নন লিনিয়ার ক্লাসিফিকেশনের দিকে যাব। তো এটা হচ্ছে আমাদের ডেটা সেট। ওকে, এখন এইটাকে আমরা সলভ করবো কি করে? প্রথমেই দেখেন ওভারফিট মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, এটা আসলে ওভারফিটেড মাল্টিলেয়ার পারসেপ্ট্রন। মানে আমরা যেই মাল্টিলেয়ার পারসেপ্ট্রন এমএলপি দিয়ে এটাকে সলভ করতে যাচ্ছি, এটা ইচ্ছা করে ওভারফিট করবো। কেননা এটাকে ওভারফিটটাকে আমরা রক্ষা করতে পারি কিনা ওয়েট কনস্ট্যান্ট ইউজ করে সেটা দেখার জন্য। তো ওভারফিট যদি করি আলটিমেটলি আমাদের কিন্তু ওখানে অলরেডি ডেটা সেটটাও কিন্তু যেন ওভারফিট হয় সেই জন্য তৈরি করে 100টা স্যাম্পল দিয়ে। আর এখানে আমরা মাল্টিলেয়ার পারসেপ্টরটাকেও তৈরি করবো ওভারফিটের আকারে, যেন আমাদের এটা বুঝতে পারি যে ওভারফিটেড হচ্ছে। তো এখানে আমাদের টোটাল যে ডেটা সেট ছিল টোটাল 100টা স্যাম্পল, তার মধ্যে আমাদের হচ্ছে ট্রেইন টেস্ট স্প্লিট করা হচ্ছে যেভাবে, ট্রেইন হচ্ছে 30 স্যাম্পল 100-র মধ্যে, আর টেস্ট হচ্ছে 70, এই যে 30 70, এভাবে ভাগ করে নিলাম। তারপরে আমাদের এখানে একটা হিডেন লেয়ার নেওয়া হচ্ছে, হিডেন লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে 500, আর ইনপুট ডাইমেনশন 2, অ্যাক্টিভেশন রেল, তার মানে আমাদের 500 হচ্ছে নোড হিডেন লেয়ারে। ডেফিনেটলি আমাদের ক্যাপাসিটি কিন্তু অনেক হাই করে ফেলছে। এই নেটওয়ার্কের জন্য আমার এই মানে এই প্রবলেমের জন্য এত নোড আলা হিডেন লেয়ারের দরকার নেই, ইচ্ছা করে কিন্তু ওভারফিট করার জন্য। হ্যাঁ, এবং এখানে অ্যাজ ইট ইজ এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য 1, অ্যাক্টিভেশন সিগমা ইউজ করা হচ্ছে, লস এটা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য বাইনারি ক্রস এন্ট্রপি অ্যাডাম এবং একটা লিস্ট দেওয়া আছে। এরপরে এটাকে আমরা 4000 ইপক পর্যন্ত চালাচ্ছি, যে অবস্থাটা কি সেটা ঠিক করার জন্য, ভিজুয়ালাইজ হয় এটা ওভারফিটেড হচ্ছে কিনা সেটা দেখার জন্য। এরপরে আমাদের ট্রেন অ্যাকুরেসি টেস্ট অ্যাকুরেসি আমরা বের করবো মডেল ভ্যালু দিয়ে। Okay? এখন যদি একটা গ্রাফিক ইমেজ দেখার জন্য, এখন যদি এটাকে আমরা পুরোটা রান করি তো কি ঘটবে দেখেন। এটা হচ্ছে সেই প্রোগ্রাম, দেখেন কি লেখা আছে, এমএলপি ওভারফিট অন দা মডেল মুন ডেটা সেট। মুন ডেটা সেট যেটা আমরা এর আগে তৈরি করলাম, এরপরে আসলে ওভারফিটেড এমএলপি ইউজ করবো। ওভারফিটেড এমএলপি ইউজ করলে কি হবে, এই যে মেক মুন যেটা দেখালাম সবই ঠিক আছে, অ্যাজ ইট ইজ নর্মালি যেটা হয় এতক্ষণ পর্যন্ত যেটা বললাম।
সেইটাই আমরা যদি রান করি তাহলে এখানে হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি 1, টেস্ট অ্যাকুরেসি 0.914, ওভারফিটেড। অলরেডি এইটা দেখে বোঝা যাচ্ছে এটা ওভারফিট হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি গ্রাফের দিকে তাকাই তাহলে দেখবো যে এটা কিন্তু যত লুপ ইপক যাচ্ছে তত কিন্তু এটা বাড়তেই আছে, গ্যাপ বাড়ছে। এবং আমরা যদি লস কার্ভে সেটা দেখলাম, আমরা যদি অ্যাকুরেসি গ্রাফে দেখি সেখানেও কিন্তু দেখছি যে অ্যাকুরেসি আমার হচ্ছে ইপক বাড়ার সাথে সাথে এটা কিন্তু দেখেন, একটু খেয়াল করেন, ইপক বাড়ার সাথে সাথে আমার কিন্তু ভেরিয়েন্স বাড়ছে। আলটিমেটলি এটা ওভারফিটেড মডেল দেখে বোঝা যাচ্ছে। এখন এই ওভারফিটেড মডেলটাকে আমরা কিভাবে সলভ করতে পারি ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করে, সেইটা আমরা দেখবো। ঠিক আছে, এখানেও প্রায় একই গ্রাফ থাকার কথা, এই যে একই graph। আমরা যদি এখন এখন ওভারফিট এমএলপি উইথ ওয়েট কনস্ট্রেন্ট, আমরা ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করে কিভাবে ওভারফিটেড মডেলটাকে সলিউশনের দিকে আনতে পারি সেটা নিয়ে কথা বলা হচ্ছে। দেখেন, we can update the example to use a weight constraint. আমরা এখন weight constraint ইউজ করব। There are a few different weight constraint to choose from. আমরা কিন্তু কয়েক ধরনের ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করতে পারি আমাদের চয়েস থেকে। এক নম্বর ইউনিট নর্ম, ম্যাক্স নর্ম, আপনি হচ্ছে নন নেগেটিভ ভ্যালু, তারপরে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জও ইউজ করতে পারেন। There are a few different weight constraint to choose from. A good simple constraint for this model is to simply normalize the weight so that the norm equal to 1.0. সব থেকে সহজ বলছে গুড কনস্ট্রেন্ট, একটা ভালো সিম্পল কনস্ট্রেন্ট হতে পারে is to simply normalize the weight so that the norm is equal to 1. মানে আমাদের এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, যেমন নর্ম হবে 1, ওয়েটের স্কয়ার সামেশন রুট ওভার হচ্ছে 1 হবে। ঠিক আছে, মানে ইউনিট নর্ম হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি খেয়াল করেন, যদি আমরা এটাকে ইউজ করি, ইউনিট নর্মটাকে ইউজ করি, তাহলে হিডেন লেয়ারে যদি লেয়ার ওয়াইজ ইউজ করি তাহলে ডেন্স, এই যে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে 500টা হিডেন নোড, ইনপুট ডাইমেনশন 2, অ্যাক্টিভেশন ভ্যালু, কার্নেল কনস্ট্রেন্ট, ইউনিট নর্ম, তারপরে আমাদের নর্ম 1 যেন হয়। এটা একটা ওয়ে হতে পারে। আবার কি করতে পারি, বিভিন্ন ওয়ে গুলো দেখানো হচ্ছে। মিন ম্যাক্স নর্ম ইউজ করতে পারি, যেখানে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আমরা ইউজ করতে পারি। মিন ম্যাক্স নর্ম কিভাবে হবে, দেখেন ডেন্স 500 রেলু সবই ঠিক আছে, এই কার্নেল কনস্ট্রেন্টের জায়গায় এখানেও কিন্তু কার্নেল কনস্ট্রেন্টের মধ্যে ইউনিট নর্ম লিখেছিলাম, আলটিমেটলি এটা আসলে 1। এখানে যখন আপনি হচ্ছে মিন ম্যাক্স নর্ম করবেন দেখবেন ইউনিট নর্মের জন্য ইউনিট নর্ম লিখতে হবে। যদি মিন ম্যাক্স নর্ম করেন তাহলে মিন ম্যাক্স নর্ম লিখে মিনিমাম ভ্যালু কত ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা আপনাকে লিখতে হবে। যদি আমি মিনিমাম ভ্যালু 1.0 দিই, ম্যাক্সিমাম ভ্যালু 1.0 দিই, আলটিমেটলি এটাই, আর ইউনিট নর্ম একই জিনিস, মানে মিনিমামও 0 ম্যাক্সিমামও 0, তার মানে এটা 1-ই করো। আপনি ইচ্ছা করলে মিনিমাম দিতে পারেন 1, ম্যাক্সিমাম দিতে পারেন 5, আপনি ইচ্ছা করলে মিনিমাম দিতে পারেন নেগেটিভ ভ্যালু, ম্যাক্সিমাম দিতে পারেন পজিটিভ ভ্যালু। এটা ডিপেন্ডস অন ইউ, এবং আপনার উপরে ডিপেন্ড করছে, মানে আপনার প্রবলেমের জন্য যেটা ভালো হবে আপনাকে সেটা চুন করে এখানে দেখতে হবে যে কি হচ্ছে। এটা কিন্তু একটা টিউনেবল প্যারামিটার হতে পারে, হ্যাঁ। এরপরে দেখেন আরো কিভাবে আমরা ইউজ করতে পারি, এটা খুব কমন, এই যে ম্যাক্স নর্ম। একইভাবে এই যে 500 নোড, ইনপুট ডাইমেনশন 2, অ্যাক্টিভেশন ভ্যালু, কার্নেল কনস্ট্রেন্ট, ম্যাক্স নর্ম 1.0। তার মানে কি ম্যাক্সিমাম নর্মটা যেন হচ্ছে 1 এর মধ্যে থাকে, 0 অথবা 1 এর মধ্যে থাকে। এখানে নন নেগেটিভটা দেখায় না, ওটা খুব কম ইউজ হয় আসলে। তো এখানে এই তিনটার কথা বলছে, একটা হচ্ছে ইউনিট নর্ম, একটা হচ্ছে ম্যাক্স নর্ম, আর একটা হচ্ছে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত হবে সেটা। এখন ইউনিট নর্ম আর ম্যাক্স নর্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইউনিট নর্ম হচ্ছে এক্স্যাক্টলি 1 হতে হবে, আর ম্যাক্স নর্ম মানে হচ্ছে 1 এর মধ্যে হলেই হবে, 1 এর বেশি না হলেই চলবে। এক হতে পারে বা একের থেকে ছোট হতে পারে। আর এইটা মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আপনি ইউজ করতে পারেন। তবে এখানে মিনিমাম ভ্যালু যেহেতু 1, ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 1 দেওয়া আছে, আলটিমেটলি এটা 1-ই হবে, এটা ইউনিট নর্মের মতোই কাজ করবে। এখানে ফ্লেক্সিবিলিটি হাই। যেটাই হোক, আপনি যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। এখানে কি ইউজ করেছে দেখি, এখানে কিন্তু এই যে ইউনিট নর্ম ইউজ করে দিচ্ছে ওরা। আগের কোড আর এই কোড সম্পূর্ণ আলাদা, শুধু এইখানে একটু চেঞ্জ। কার্নেল কনস্ট্রেন্ট ইউনিট নর্ম, মানে এইটা ইউনিট নর্ম যেন হয়, সবগুলো ওয়েটের স্কোয়ার সামেশন রুট ওভার করলে যেন 1 আসে। লেয়ার ওয়াইজ কিন্তু আমরা করছি। এই লেয়ারের 500টা নোট থেকে 500টা নোট যেটা দেওয়া আছে সেইটার যে ওয়েট, সেই ওয়েটের নর্ম হবে 1।
ওকে, এইটা যদি আমরা ইউজ করি, আমরা এই কোডে ইউজ করে দেখি, যেটা লেখা আছে এমএলপি ওভারফিট অন দা মূল ডেটা সেট উইথ এ ইউনিট নর্ম কনস্ট্রেন্ট। আপনি যে কোনো কনস্ট্রেন্ট ইউজ করতে পারেন। যে এই জায়গাটুকু এখানে নতুন, আগের কোড থেকে এই জায়গাটুকু শুধু ইন্ট্রোডিউস করা হয়েছে, আদারওয়াইজ অল থিংস আর সেম। এটা যদি ইউজ করি, দেখেন এখানে কত হচ্ছে, ট্রেন ওয়ান টেস্ট 0.943, আগে ছিল কত 1, আর হচ্ছে 0.91। এরপরে আমরা যদি গ্রাফটা দেখি, ইমপ্রুভ হয়েছে, টেস্ট অ্যাকুরেসি ইমপ্রুভ হয়েছে, মানে জেনারেলাইজেশন একটু কমেছে। লস ফাংশনটা যদি দেখি, আগেরটা থেকে কিন্তু অনেক ভালো, আগেরটা বাড়তেই আছে, এটা কিন্তু অন্তত বাড়তে নাই, একটা লেভেল পর্যন্ত থামছে। এবং অ্যাকুরেসিতে সেটা কিন্তু ক্লিয়ার, অ্যাকুরেসিতে কিন্তু আগে কিন্তু ভেরিয়েন্সটা, ট্রেন এবং টেস্টের যে অ্যাকুরেসির গ্রাফের ভেরিয়েন্স, সেটা কিন্তু বাড়তে যাচ্ছিল যত ইপক যাচ্ছে। আমাদের এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বাড়ে নাই, এটা বরং আস্তে 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 কমার দিকেই যাচ্ছে। তার মানে এটা কিন্তু আর ওভারফিটেড মডেল না। তবে এখন আপনি বলতে পারেন যে অ্যাকুরেসি তো আসলে আরো একটু, ট্রেন টেস্টের রেজাল্ট দেখে মনে হচ্ছে আর একটু কমা দরকার। আমি আগেই বলেছি যে কোন ইউনিক মেথডের মাধ্যমে আপনি রেগুলারাইজেশন ইফেক্ট কমাবেন, এটা খুব কঠিন। আপনাকে একসাথে কয়েকটা ইউজ করা লাগতে পারে। যেমন এটার সাথে আপনি ড্রপ আউট কিন্তু ভালো চয়েস, এটার সাথে যদি ড্রপ আউট ইউজ করেন, সেক্ষেত্রে রেজাল্ট আরো ভালো আসতে পারে। তো যাই হোক, আমরা আগে ইন্ডিভিজুয়ালি দেখি। আপনি ইচ্ছা করলে এরকম মাল্টিপল মেথড থেকে কম্বাইনলি একসাথে ইউজ করতে পারেন, করে করে আপনাকে দেখতে হবে। তো আমরা এটাতে যেটা অন্তত বুঝলাম, যেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে যে ম্যাক্স ইউনিট নর্ম দেওয়া আছে, আপনি ম্যাক্স নর্ম ইউজ করে দেখতে পারেন কেমন হয়। ইউনিট নর্ম করলে ওয়ানের মধ্যে থাকবে, ওয়ান হবে। আর ম্যাক্স নর্ম যা দিবেন, যদি 3 দেন তাহলে 3 এর মধ্যে থাকবে। এটা আপনার উপরে ডিপেন্ড করছে, প্রবলেমের উপরে বেস করে আপনাকে করতে হবে। তো এইখানে আমরা মূলত আজকে যে কোডিং গুলো দেখলাম, সেখানে প্রথমে একটা ডেটা সেট নিয়েছিলাম। সেই ডেটা সেটের উপরে ওভারফিটেড, ডেটা সেটটা খুবই ছোট, যেন ওভারফিট হয় সেটা মেনটেন করার জন্য। তারপর একটা ওভারফিটেড এমএলপি মডেল আমরা ডেভেলপ করেছি, যেখানে ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছি, মানে হিডেন লেয়ারের নোডের সংখ্যা বাড়িয়ে দিয়েছি 500, যেন ওভারফিটেড হয়। এবং সেখানে আমরা যে রেজাল্ট দেখলাম, সেখানে আমরা দেখছি যে আসলে ওভারফিট হচ্ছে। আমরা এখন যদি ওয়েট কনস্ট্রেন্ট ইউজ করি, এই ওয়েট কনস্ট্রেন্ট কে মেনটেন করার জন্য আমরা ইউনিট নর্ম ইউজ করেছি। এবং ইউনিট নর্ম ইউজ করে যেটা দেখলাম, যে ওভারফিট কিন্তু আপাতত হচ্ছে না। তবে রেজাল্ট গুলোকে আরো ভালো করার জন্য আমরা যেটা করতে পারি, ওভারফিট ইফেক্ট একবারে যে হচ্ছে না বলা যাবে না, লস গ্রাফে কিন্তু মনে হচ্ছে আছে। এটাকে কিন্তু আমরা কি করতে পারি, ওয়েট কনস্ট্রেন্টের সাথে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করে দেখতে পারি, যে রেজাল্ট আমাদের আরো ভালো হতে পারে, রেগুলারাইজেশন ইফেক্ট কমতে পারে। তো এই মোটামুটি এইখানেও কিন্তু বইয়েও এই জিনিসগুলা এই যে গ্রাফ দিয়ে সেটা বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে আজকের লেকচার। আমরা তাহলে এই চ্যাপ্টারে মূলত যেটা দেখার চেষ্টা করলাম, যে ওয়েট কনস্ট্রেইনটা আসলে কি। আমরা এর আগের চ্যাপ্টারে যেটা দেখার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে ওয়েট রেগুলারাইজেশন নিয়ে বহু কথাবার্তা বলেছি এর আগের আগের লেকচারে। তো ওয়েট রেগুলারাইজেশনের সাথে ওয়েট কনস্ট্রেইনটের আসলে পার্থক্যটা কোথায়, এবং আমরা একটা এক্সাম্পল দিয়ে আসলে ওয়েট কনস্ট্রেন্ট কিভাবে করা যেতে পারে, ইউনিট নর্ম, ম্যাক্স নর্ম, রেঞ্জ দিয়ে কিভাবে করতে পারি, সেগুলো নিয়ে কথাবার্তা বলেছি। তো মূলত আমরা আজকে যেটা দেখার চেষ্টা করেছি, ওয়েট কনস্ট্রেন্ট দিয়ে আমরা এই ওয়েটের ভ্যালুর জন্য একটা সার্টেন লেভেলের উপরে না যেতে পারে, একটা বার দিয়ে দেওয়া, হার্ড মার্জিন তৈরি করে দেওয়া, যেন এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেটা আসলে আমাদের ওয়েট রেগুলারাইজেশনের ক্ষেত্রে পসিবল ছিল না। ওয়েট রেগুলারাইজেশন যেটা হতো, একটা নির্দিষ্ট লেভেলের উপরে যেতেই পারত। আমরা ওয়েট গুলোকে ফোর্সফুলি ছোট করছি, ঠিক আছে, কিন্তু কত লেভেলের মধ্যে থাকবে সেটা বলার সুযোগ ছিল না, যেটা আমরা এখানে বলতে পারছি ওয়েট কনস্ট্রেন্ট দিয়ে। এবং আমরা যেটা দেখলাম, যে ওয়েট কনস্ট্রেন্ট মেনটেন করে আমরা ওয়েটের ভ্যালু গুলাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি রাখতে পারি, তাহলে ওভার ফিটিং ইফেক্ট আমরা কিন্তু কমাইতে পারছি ভালোভাবে। এবং আপনাকে আসলে যেটা করতে হবে, একই সাথে মাল্টিপল মেথড বা অল্টারনেট টেকনিক গুলোকে আপনাকে ইউজ করতে হবে, যেন আপনি আসলে রেগুলারাইজেশন এরটাকে কমাইতে পারেন। এই ছিল মোটামুটি আজকের লেকচার। আজকের লেকচারে আমরা ওয়েট কনস্ট্রেন্ট কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখার চেষ্টা করেছি, মূলত আমাদের ওভার ফিটিং ইফেক্টটাকে দূর করার জন্য এবং রেগুলেশন পিরিয়ডটাকে ঠিক করার জন্য। আশা করছি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।